নমস্কার, বাংলা স্ফিয়ারে ৮টার ভিডিওয়ে আপনাদের সকলে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের এমন একটা বিচিত্র কাহিনী শোনাবো, যেটা শুনে আমার মনে কেবল একটাই প্রশ্ন এসেছে। বাংলায় কি তাহলে অঘোষিত জরুরি অবস্থা জারি হয়ে গেল? আপনারা জিজ্ঞেস করতে পারেন কেন আমার এরকম মনে হচ্ছে। মনে হচ্ছে কারণ আমাদের এই সরকার 2026-এর ভোটের আগে সাবধানের কোনো মার নেই বুঝতে পেরে এখন বাংলায় লেখা লেখকদের এবং প্রকাশকদের মেলায় পার্টিসিপেট করার আগে সেই বই মেলায় প্রকাশযোগ্য কিনা তা স্থির করছেন একজন আমলা, জেলা স্তরের। ঘটনাটি যাকে কেন্দ্র করে হয়েছে তিনি নদিয়া জেলার মানুষ, 82 বছর উত্তীর্ণ একজন ভদ্রলোক, যিনি গত 8-9 বছর ধরে এমন একজন সম্পর্কে গবেষণা করে যাচ্ছেন যাকে বাঙালি অবশ্যই ভুলে গেছে। তার নাম হচ্ছে, আমরা জানি, কাঙাল হরিনাথ, কিন্তু সেটা তার একটা পরিচয়। তার চেয়েও বড় পরিচয় হচ্ছে তিনি বাংলা ভাষায় একজন খুব প্রখ্যাত উকিল। উকিল হিসেবে তার আর ভিন্ন নাম ছিল ফকিরচাঁদ বাউল। এবং তিনি এই নদিয়া সংলগ্ন কুষ্টিয়া জেলায়, যেটা অবিভক্ত বাংলায় একই ছিল, সেখানে বাস করতেন। এবং তিনি প্রথম কথা আমাদের এই পেশার যে গ্রামীণ সাংবাদিকতা, সেই সাংবাদিকতার প্রতিক্রিয়া। তাছাড়া মাত্র 66 বছর বয়সে হরিনাথ মজুমদার তার আসল নাম ছিল, তিনি চলে গিয়েছিলেন। 1833-এ জন্ম, 1896-এ তার দেহাবসান হয়। কিন্তু এই অল্প সময়ের মধ্যেই তিনি গদ্যে, পদ্যে এবং গানে বাংলাকে বলতে গেলে ওই আঞ্চলিক ভিত্তিতে মাতোয়ারা করে দিয়েছিলেন। তারপরে তাকে নিয়ে 2-4টে ভালো গবেষণাও হয়েছে, হয়নি একেবারে তা নয়। আর এই মুহূর্তে যিনি এই কাজটা খুব মগ্ন হয়ে করছেন, তাকে নদিয়ার মানুষ এক ডাকে চেনেন। আমরা সবাই তাকে মাস্টারমশাই বলে থাকি। তার নাম শিবনাথ চৌধুরী। এর আগে তিনি একজন অচর্চিতের জীবন কাহিনী বলে একটা ছোট জীবনী লিখেছিলেন এই কাঙাল হরিনাথকে নিয়ে। এবছর তিনি ঠিক করেছিলেন, এখনো করে আছেন, যে কাঙাল হরিনাথ, যিনি ফকিরচাঁদ বাউল নামে পরিচিত ছিলেন, তার 200টি নতুন আবিষ্কৃত গান এক জায়গায় তিনি সংকলন করেছেন অনেক পরিশ্রম করে। 2018 সাল থেকে এই কাজটা চালাচ্ছেন। কাজটা করার জন্য তিনি কুষ্টিয়ায় গেছিলেন এবং কাঙাল হরিনাথের সম্ভবত নাতি বা নাতির নাতি তার সঙ্গে দেখা করে একটা জাবদা খাতার সন্ধান পান। সেই খাতা সম্পর্কে হরিনাথের পরিবারের লোকজন বলেছেন আগে এটাতে নাকি 1000টা গান অন্তত লেখা ছিল। কোনো এক ভদ্রলোক তাদের বাড়িতে এসে খাতাটা চেয়ে নিয়ে যান, তারপরে আর ফেরত দেননি। এই যে 200 গান, সেটা হচ্ছে ওই 800 গান বেহাত হয়ে যাওয়ার পরে যেটুকু বেঁচে ছিল সেইটুকু। এই শিবনাথ চৌধুরী মশাই এবার এই আগামীকাল থেকেই সম্ভবত কৃষ্ণনগরে বইমেলা শুরু হতে চলেছে, সেখানে এই বইটি প্রকাশ করবেন বলে প্রথমে গ্রন্থাগার, জেলার যে গ্রন্থাগার বিভাগ আছে তাদের সঙ্গে যোগাযোগ করেন। ডিস্ট্রিক্ট লাইব্রেরি ডিপার্টমেন্টের পক্ষ থেকে তাকে বলা হয়
যে এবার তাদের কিছু করণীয় নেই। সরকার ফতোয়া জারি করেছে যে যেসব বই মেলায় প্রকাশিত হবে সেগুলো প্রকাশযোগ্য কিনা সেটা ঠিক করবেন জেলার এডিএম মাস এডুকেশন। আমার ধারণা কাঙাল হরিনাথকে, কি তার প্রেক্ষাপট, কি তার গুরুত্ব, জীবনে তিনি কি কি কীর্তির কাজ করেছেন, এটা আমার ধারণা দিদি মনোনীত কোনো এডিএম আদৌ জানেন বলে। ফলে তার কাছে কাঙাল হরিনাথের গান গেলে তিনি ঠিক কি করবেন আমি বুঝতে পারছি না। কিন্তু এই ঘটনাটা শুনে আমার মনে হলো নিশ্চয়ই এটা নদিয়ার ক্ষেত্রে শুধু হচ্ছে না। এই শীতকালে পশ্চিমবঙ্গ জুড়ে বইয়ের মেলা হয়, তাহলে প্রত্যেকটা জায়গায় একজন এডিএম স্তরের অফিসার প্রকাশক এবং লেখকদের উপর এইভাবে খবরদারি করবে? এটা কি মগের মুলুক, না এ রাজ্যে একটা অঘোষিত জরুরি অবস্থা জারি হলো? এই ঘটনাটার কথা শুনে আমার জরুরি অবস্থার কথা মনে পড়ে গেল। কেননা সে সময় কোনো খবর অথবা সম্পাদকীয় কোনো কাগজ প্রকাশ করতে পারত না সেন্সরকে না দেখিয়ে। আনন্দবাজার পত্রিকার যে সম্পাদকীয়গুলো সে সময় বেরোতো, তখন আমাদের তথ্য এবং জনসংযোগ বিভাগের ভারপ্রাপ্ত মন্ত্রী ছিলেন একজন আনকোড়া যুব নেতা সুব্রত মুখোপাধ্যায়। তিনি প্রত্যহ সন্ধ্যাবেলা আনন্দবাজার অফিসে যেতেন এবং খুব সলজ্জ মুখে একবার দেখার চেষ্টা করতেন সম্পাদকীয়গুলোতে কি লেখা আছে। 2-3 দিন পরেই তিনি বুঝতে পারেন এর মধ্যে যদি কোনো ব্যঙ্গাত্মক কিছু লেখা থাকে সেটা অনুধাবন করার মতো বিদ্যে বুদ্ধি তার নেই। তারপরে তিনি সন্তোষ কুমার ঘোষ, গৌরকিশোর ঘোষ এদেরকে বলেন যে দাদা শুধু দেখবেন, এমন কিছু লিখবেন না যাতে সিদ্ধার্থ রায় আমার চাকরিটা খেয়ে নেয়। এ তো এত বছর পরে, 75-77-এর পরে 2026-এ এসে দেখছি একই ঘটনার পুনরাবৃত্তি। আমি যদি বই লিখি সেটা স্বাধীনভাবে আমার বা আমার প্রকাশকের প্রকাশ করার অধিকার নেই। আমাকে একটা সেন্সরশিপের বাধা টপকে তবে যেতে হবে। আমার জানা নেই কলকাতায় যে বইমেলা হবে ওটাও এখন কোয়াসি গভর্নমেন্টই বলা চলে, কেননা এই মেলার যারা মাতব্বর তারা একেবারে আগে কে বা প্রাণ করিবে দান স্টাইলে দিদির পায়ে প্রণিপাত হয়ে থাকেন। তাহলে কি কলকাতা বইমেলায় বই প্রকাশের ক্ষেত্রেও এরকম কোনো ঘোষিত অথবা অঘোষিত সেন্সর থাকবে? আর যদি থাকেও তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় যে অপাঠ্য বইগুলো প্রতি বছর লেখেন সেগুলোও কি সেন্সর দেখবে? এখন প্রশ্নটা খুব তাৎপর্যপূর্ণ, যদিও ঘটনাটাকে আপনাদের আপাত দৃষ্টিতে অকিঞ্চিতকর মনে হতে পারে। আমি এই প্রসঙ্গে কথা বলবো বলে মাস্টারমশাই শিবনাথ চৌধুরীর সঙ্গে যোগাযোগ করেছিলাম। আপাতত তিনি বাড়িতে অসুস্থ। তদুপরি তিনি বোধহয় সেই দুর্লভ বাঙালি যিনি ইন্টারনেট এখনো পর্যন্ত না তার ফোনে না অন্যত্র কোথাও রেখেছে। আমি হাসতে হাসতে বলার পর তিনি বলেন, আমার তো এটুকু দরকার হয় না, তবে আপনি যদি বলেন তাহলে ছেলেকে বলবো 2-1 দিনের মধ্যে নিয়ে আসতে। কিন্তু উনি তো জানেন না খবরের তাড়না কি। আগামীকাল থেকে যে মেলা শুরু হচ্ছে তার খবর 3 দিন পরে ভার্চুয়ালি ওনার সঙ্গে কথা বললে সেটা বাসি হয়ে যাবে। অতএব আমি তাকে টেলিফোনেই ধরেছিলাম, তার সঙ্গে প্রায় 14-15 মিনিট কথা বলেছি। সেই কথোপকথনও আপনারা শুনুন। আপনি আমাকে বলুন যে আপনি কবে থেকে কাঙাল হরিনাথকে নিয়ে কাজ করছেন? আমি কাঙাল হরিনাথকে নিয়ে কাজ করছি 2016 সাল থেকে। 16 সাল? তো কি এখনো পর্যন্ত আপনার একটা বই বেরিয়েছে? আমার একটা অনিশ্চিত মানে ওর জীবনী একটা বেরিয়েছে ছোট। হ্যাঁ, ওর জীবনী আমি বের করেছি। সেটা হচ্ছে অচর্চিত কাঙাল হরিনাথ। আচ্ছা।
অচর্চিত কাঙাল হরিনাথ হ্যাঁ। আজও প্রাসঙ্গিক। আচ্ছা, আর এই যে বইটা আপনার বইমেলায় উদ্বোধন হওয়ার কথা, হ্যাঁ, সেটা বিষয় কি? কাঙালের সেটা গান? হচ্ছে কাঙাল হরিনাথের গান। আচ্ছা, কাঙাল হরিনাথের নির্দিষ্ট গান। বুঝেছি। প্রায় কেননা 200 গান আছে ওর মধ্যে। কেননা ওনার আরেকটা পরিচিতি ছিল হচ্ছে বাউল সঙ্গীত, হ্যাঁ, ওই ফকির চাঁদ বাউল। বাউলের গানই। তো আপনি বাউলের গানটাই কতগুলো আমি গান রিসার্চ আছে এর করে- মধ্যে? হ্যাঁ, কতগুলো গান আছে? আমি যে বইটা বের করেছি তাতে 200টা গান আছে। এই গানগুলো আপনি উদ্ধার করলেন কোত্থেকে? আমি বাংলাদেশে গিয়েছিলাম, আচ্ছা, কোথায়? কুষ্টিয়া? কুষ্টিয়া 1718 সালে। আচ্ছা, তো এতদিন লাগলো কেন? ওর বাড়িতে ওনার নাকি 2000 গান ছিল। আচ্ছা। সেই ওনার একজন মানে পরবর্তী জেনারেশন, মানে ওর নাতির স্ত্রী, নাতি মারা গেছেন, তা ওই হরিনাথের বাড়ি এখনো অক্ষত আছে। আচ্ছা। তার সেই সংবাদ প্রকাশিকার যে মানে মেশিন, প্রিন্টিং মেশিন, সেটাও অক্ষত আছে। আচ্ছা। তা সেখানে আমরা ভিজিট করি। আচ্ছা, তার কাছে আমরা বলি, বলতে কারা? হ্যাঁ, আমরা বলতে কারা? আমি একটা টিম নিয়ে গিয়েছিলাম। আচ্ছা। আমি ছিলাম, স্বপন ভৌমিক ছিলেন, হ্যাঁ। আর কলকাতার বিদ্যুৎ দেবনাথপুর একজন ছিলেন। ওকে। কতদিন ছিলেন? হ্যাঁ, আমি ওখানে 7 দিন ছিলাম। তো এই 7 দিনে আপনি 200 গান সংগ্রহ করলেন কিভাবে? গান ওর একটা যাতে খাতা ছিল, যে খাতার মধ্যে গানগুলো লিখতেন। বলুন 2000 গান ছিল। এক ভদ্রলোক একদিন এলেন, এসে আমার কাছ থেকে নিয়ে গেলেন, আর দিয়ে যাননি। সেই ভদ্রলোক কে? সেই ভদ্রলোকের নামটা বলেননি, তবে আরে ধরে যা বোঝা যায় আবুল আহসান চৌধুরী। সে কে? ওখানকার বাংলাদেশের বিখ্যাত লেখক, প্রাবন্ধিক। আচ্ছা। তা দেননি, তা বলে আমার কাছে একটু আছে, তুমি কি বাবা, আমি এটা আমাকে দিলে খুব ভালো হয়। আচ্ছা। তারপরে আমি ওটা উনি আমাকে দেন। আমি বললাম যে আমি আপনাকে দিয়ে, তা আমাদের যে কুষ্টিয়াতে নিয়ে গিয়েছিল হরিপদ বিশ্বাস, সে হচ্ছে অ্যাডভোকেট ওখানকার। আচ্ছা। উনি, আমি বললাম যে উনি তো বাংলাদেশে, আমাদের ভারতবর্ষে যান, আমি ওনার কাছে বইটা আপনার দিয়ে দেবো, খাতাটা। তা আমি জেরক্স করে খাতাটা ওকে ফেরত দিয়ে দিয়েছিলাম। এইভাবে সংগ্রহ করেছি। আর বিভিন্ন মাজারে আমি গেছি, সেখানে যে দেখলাম যে গানগুলোর সবটাই লিখিত হচ্ছে মানে কাঙাল হরিনাথে, ওই ওর যে বাউল সম্প্রদায় ছিল, সেই গানগুলো কিন্তু এখন মানে আমাদের কি বলে এর গান হিসেবে, কবিরের গান হিসেবে চালানো হয়। কবিরের গান হিসেবে? মানে লালন ফকিরের গান হিসেবে। মানে অ্যাকচুয়ালি ওই গানগুলো হচ্ছে অ্যাকচুয়ালি গান, অনেক গান আছে যেগুলো হচ্ছে মানে কাঙালের লেখা। বুঝলাম। কাঙালের লেখার গানের অনেক প্রতিধ্বনি কিন্তু রবীন্দ্রনাথের গানের মধ্যে পাওয়া গেছে। আচ্ছা, যেমন আমি এখনই রেফারেন্স আপনাকে দিতে পারছি, পরে দেবো। তবে রবীন্দ্রনাথের যে রবীন্দ্রনাথ একটা ডায়েরি লিখেছিলেন, সেই ওনার যে সংবাদ প্রকাশিকা ছিল, গ্রাম বার্তা প্রকাশিকা, উনি এটাতে খুব শক্ত ভাষায় লিখতেন। তা তিনি ওর বাবা সম্বন্ধে, অর্থাৎ দেবেন্দ্রনাথ সম্বন্ধে বলেছিলেন যে তিনি মহর্ষি হওয়ার আগ পর্যন্ত ভালো জমিদার ছিলেন। মহর্ষি লাভ করবার পর তিনি এমন হইয়া গেলেন যে সকালবেলা উঠিয়া প্রিয়ার ঘর থেকে বাহির হইয়াই তিনি তার পাদুকা কার ঘাড়ে পড়িবে সেটা জানা ছিল না। এইসব লেখার জন্য ওকে মারারও ব্যবস্থা করেছিল দেবেন্দ্রনাথ ঠাকুর। তারপরে সেইটা নিয়ে অনেক দূর, এবং সেটা শিখিয়েছিল লালন ফকির। তারপরে রবীন্দ্রনাথ ওনার ওখানে যান এবং ওর ডায়েরিটা উনি সংগ্রহ করেন মৃত্যুর পর। উনি তো 66 বছর বয়সে মারা গেছে। তা
আপনি সুশান্ত বাবুর কাছে বইটা পাবেন। তা তিনি যখন ওখানে উনি তখন এটা বলার পরে ওকে খুব অত্যাচারিত হন এবং তারপরে ও ডায়েরিটা পড়েন রবীন্দ্রনাথ পড়ে মোশাররফ হোসেনকে তিনি রিকোয়েস্ট করেছিলেন, জলধর সেনকে রিকোয়েস্ট করেছিলেন যে তোমরা কাঙালকে বলো যে আমার মৃত্যুর আগে যেন এইটা না ছাপানো হয়, কারণ তাহলে আমার বাবার মান সম্মান থাকবে না। আচ্ছা, এইটা ওখানকার গল্প কলকাল। এবং তারপরে ডায়েরিটা আর পাওয়া যায়। এই যে ডায়েরিটা হাফিজ করে দিয়েছেন এটা সম্বন্ধে অনেক রকম এখন গবেষণার বিষয়। আমি সেই সোর্স পাচ্ছি না, রবীন্দ্র মানে ইয়েতে যাওয়া যায়, আর্কাইভে যাওয়া যায় কিনা, আবার বাংলাদেশে গেলে হয়, কিন্তু বাংলাদেশের যা এখন অবস্থা ভিসা দেবে কিনা ঠিক নেই। না সে ঠিক আছে। তো এবার আপনার এই বইটা প্রকাশের ক্ষেত্রে সমস্যাটা কোথায় হচ্ছে? সমস্যা আমার কিছু নেই, আমি বই চেপে ফেলেছি। এই বইটা আমি এই বই মেলায় প্রকাশ করতে চেয়েছি। ওকে। তা আমি প্রত্যেক বাড়ি আমার একখানা দুখানা করে বই বেরোয় বই মেলায়, এবং যেদিনকে বই মেলা উদ্বোধন হয় সেদিন এই বইটা উদ্বোধন হয় সেইগুলো। কিন্তু এবার আমি যখন ডিএলওকে বললাম এবার তো আমাদের রাখলেন না, তা আমার তো দুখানা বই বেরোবে। একটা হচ্ছে ওই 7টা-8টা মুখ্যমন্ত্রীর কার্যাবলী সম্বন্ধে একটা বই লিখেছি, সেটা একটা। আর এই কাঙাল হরিনাথের মানে গান। তা উনি বললেন যে দেখুন এবার তো আমি ওভাবে দিতে পারবো না, আমাকে এডিএম বলেছেন, এডিএম এডুকেশন, যে বইগুলো আগে দেখবেন উনি, দেখে তারপরে অ্যালাউ করলে তারপরে হবে। হ্যাঁ, তার মানে এটা তারপরে বই আমি দিতে পারিনি। আজকে আমি সন্ধ্যাবেলা বই পাঠিয়েছি, বলেছে হ্যাঁ উনি দেখবেন, দেখার পরে যদি কালকে এখন উদ্বোধনের সময় যদি অ্যালাউ করেন তাহলে আমার এর উদ্বোধন হবে। তার মানে কি এখন বাংলায় একটা অঘোষিত সেন্সরশিপ চলছে? আমার মনে হয় তাই, অঘোষিত সেন্সরশিপ। এটা শুনে তো আমার সেই জরুরি অবস্থার সময়ের কথা মনে পড়ছে, যখন গৌরকিশোর ঘোষ, সন্তোষ কুমারের ঘোষের লেখা, হ্যাঁ ওটা এডিট করতে বা দেখতে নজরদারি চালাতে সুব্রত মুখার্জি আসতো। হ্যাঁ, তো এটা তো মোটা, আর সুব্রত বাবু একটু লজ্জাই পেতেন, কেননা গৌরদার লেখা, কেননা উনি দেখতেনও না। উনি পরে আমায় বলেছিলেন, আমি অত মন দিয়ে দেখতাম না, খালি বলতাম যে এমন কিছু লিখবেন না যাতে সিদ্ধার্থ রায় আমাকে মন্ত্রিসভা থেকে তাড়িয়ে দেয়। আচ্ছা আচ্ছা, আপনি তার মানে এই যে নতুন সিস্টেমটা, তো আপনারা যারা এই যে সাহিত্য জগতের বা লেখালেখির জগতের মানুষ নদিয়ায়, তারা আপনারা প্রোটেস্ট করছেন না? এটা আমি তো সবে মাত্র হলো 2-3 দিন, আমি এখন একটু অসুস্থ, বাড়িতে বেরোতে পারছি না। আমি করবো, এটা করবো, বইমেলার মধ্যেই করবো। ওকে, আপনার বয়স কত হলো স্যার? আমার বয়স হচ্ছে 83। ও, তার মানে আপনি এখনো যুবক। আচ্ছা, তো এমনি আমার মানে মাঝখানে আমাকে পার্টির দৈন্যদশার জন্য আমাকে বিনা কারণে ওরা অ্যারেস্ট করেছিল। আমি 3 মাস সেন্ট্রাল জেলে ছিলাম, সেন্ট্রাল প্রেসিডেন্সিতে। আচ্ছা, ওখান থেকে আসার পরে আমার শরীরটা খুব ভেঙে গেছে। ওহো, হ্যাঁ শুনেছি আমি শুনেছি কি মানে এখন এই, তার মানে কি আপনি এদের পাকাদানে কোনো মই দিয়েছিলেন? পাকাদানে ময়ের মধ্যে কিছুই নয়, আমি পাকাদানে মানে এখানকার যে যারা আর কি কর্তৃপক্ষ, তাদের নিয়ম নীতি বা কার্যক্রমকে আমি সমর্থন করিনি, আর কিছু দুর্নীতিকে আমি সামনে এনেছিলাম, সেটাই আমাকে দুর্নীতির পাকে ফেলেছিল। না সেটাই হয় যখন স্টেট, when you want to give the dog a bad name, তখন আপনি একটা ফলস দুর্নীতি ইনভেন্ট করে চাপিয়ে দেন। আমার কোনো দুর্নীতি নয়, আমি জানি আমি এই প্রসঙ্গে আসতে চাইছি না, কিন্তু এই যে মহুয়া মৈত্র নামক একজন ভদ্রমহিলা, তিনি এখন মানে অলমোস্ট একটা ফরেন
ইম্পোর্টেড হওয়ার মতো আপনাদের ওখানে গেছেন এবং হ্যাঁ তিনি তৃণমূল চালান, তিনি তার কথাতেই প্রশাসন উঠে বসে। তো এই অবস্থায় তৃণমূলের লোকজন কি নাভিশ্বাস বোধ করছে? নাবিশ্বাস হ্যাঁ, নাবিশ্বাস বোধ করছে। আচ্ছা, কেন? ঠিক মতো হচ্ছে না, যাকে ইচ্ছা হলো সরিয়ে দিল, যাকে ইচ্ছা হলো নিল, যাকে ইচ্ছা হলো বাদ দিল। আমি যেমন শুনেছি যে প্রদেশ থেকে কমিটি করে দিল, সেখানে রমেন ঘোষ বলে একজন ভাইস প্রেসিডেন্ট ছিল, করা হলো। এখন দেখা যাচ্ছে যে রমেন ঘোষকে উনি আর কমিটি দিয়ে রাখলেন না। তার মানে শ্রী রানস এ প্যারালাল টিএমসি। সেই তাও এটা তো নিশ্চয়ই মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক ইত্যাদিরা জানে, তাহলে তারা এটাকে টলারেট করছে কেন? ভালো পার্লামেন্টারিয়ান এইসব জন্য হয়তো। আচ্ছা, যদিও আপনাকে এই কথাটা এই প্রসঙ্গে জিজ্ঞেস করা উচিত নয়, এবার নদিয়ায় কি ফল করবে? আমার একটু অ্যাপ্রিহেনশন আছে, খুব জরুর লড়াই হবে। যদি মুসলিম ভোট যদি ডিভাইড হয়ে যায় তাহলে একটু অসুবিধা হবে। তো ডিভাইড হওয়ার একটা আশঙ্কা আছে তো? আশঙ্কা আছে, কেননা হুমায়ুন কবির তো খুব সংলগ্ন জায়গা থেকে বাবরি মসজিদ বানায়। গভীরের এটা নদিয়া এফেক্ট করবে না। নদিয়া যেটা এফেক্ট করছে সেটা হচ্ছে ওই ইয়েটা, আমাদের যে আইনটা ও ওয়াক অফ, পাস হলো, ওয়াক অফ। ওয়াকা। আচ্ছা, বুঝতে। ওদের মুসলিমদের মধ্যে একটা ডিস্যাটিসফ্যাকশন আছে। হ্যাঁ হ্যাঁ, একটা না, যথেষ্ট আছে। সে যাই হোক, আমি রাজনীতির আলোচনা এখন বন্ধ রাখছি। আপনাকে অজস্র ধন্যবাদ আমার সঙ্গে কথা বলার জন্য। আমি এটা আপলোড করে আপনাকে একটা লিঙ্ক পাঠিয়ে দেবো, কিন্তু আপনি যদি দেখতে। আর আপনি একটু আমার তো বাইরে সেরকম যোগাযোগ কিছু নেই। আমি সুকান্তর সঙ্গে যোগাযোগ হয়েছিল বলে এই বইটা এগুলো না, ঠিক আছে, আপনি সুকান্তর হাত দিয়ে আমাকে পাঠিয়ে দেবেন, আমি যতটুকু পারি। যখন পরিচয় আমার আগেও ছিল, আমি জানি, আপনাকে আমি চিনি তো। হ্যাঁ, তা সেই জন্য আপনি আমাকে একটু দেখবেন, আমি আপনার সঙ্গে যা বলবেন আমি করব। আপনি না না, ঠিক আছে, ডোন্ট ওয়ারি। যখন ছিলেন তখন নিয়মিত আপনার লেখা পড়তাম। না না, ঠিক আছে, আমি জানি আপনাকে, আমার মনে আছে আপনি তো কাশীকান্ত বাবুকে নিয়েও একটা বই লিখেছিলেন। হ্যাঁ, কাশীকান্ত বাবুর বইটাই দুটো বই লিখেছিলাম। আচ্ছা আচ্ছা, আর ওনার ছায়া সঙ্গী ছিলেন। হ্যাঁ আর কাশীবাবুর ছায়া সঙ্গী ছিলেন, হ্যাঁ, ছায়াছবি ছিলাম। এবং ওনাকে যখন ওনাকে সিপিএম কিডন্যাপ করেছিল তখন আপনিও স্বেচ্ছায় বন্দী হয়েছিলেন। না না, আমি তো ওনার সঙ্গে ছিলাম। আমি বললাম যে ওকে কিডন্যাপ করতে গেলে আমাকে কিডন্যাপ করতে হবে। আচ্ছা, আমাকে নিয়ে গেল। ও কোথায় রেখেছিল আপনাদের? হ্যাঁ, কোথায় রেখেছিল কিডন্যাপ করে? বর্ধমানে? আমাদের প্রথম রেখেছিল বর্ধমানে, ওই বীরভূমে, আচ্ছা সরগ্রামে। আচ্ছা ওখান থেকে ওরা নিয়ে যায় হচ্ছে বর্ধমানে। আচ্ছা বর্ধমানে কিছু দুদিন রাখার পর আমরা মোট 6 দিন ছিলাম। আচ্ছা 13 তারিখে আমাদের কিডন্যাপ করেছে, 19 তারিখে হচ্ছে ভোট ছিল। আচ্ছা, ভোট হওয়ার পরে ওরা আমাদের ছেড়ে দেয়। তো কেন? এটা কোন কোন বছরের ভোট? 77 না 82? না, 82, 82। 82। তাহলে কাশীকান্ত মৈত্রকে এত ভয় পেত? এত ভয় পেত মানে বিরোধী দলের নেতা ছিলেন, আর সিপিএম এর বিরাট একটা খেলা চলছিল। সিপিএম তখন নকশালদের সঙ্গে একটা গোটা গেম খেলছিল। আচ্ছা, এই জন্য কাশীবাবুকে ওরা কাশীবাবু যদি বিরোধী দল একত্রিত করে ফেলে, এই ভয়টা ওদের ছিল। বুঝতে পেরেছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।